তৃণমূল কংগ্রেসের আরও একটা উইকেট পড়ল। এবার রাজ্যসভার সাংসদ পদ ছাড়লেন সুস্মিতা দেব। সোমবারই সাংসদ পদ ছেড়েছিলেন সুখেন্দু শেখর রায়, আর আজকে সাংসদ পদ তো ছাড়লেনই, দলত্যাগও করলেন সুস্মিতা দেব। তাহলে দীপন, রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের হিসেবটা ঠিক কি দাঁড়ালো? সংখ্যাতত্ত্বের দিক থেকে দেখতে গেলে আর 11 জন, এবং যারা রয়েছেন তারাও কতটা ক্ষোভে রয়েছেন, বিক্ষোভে রয়েছেন, পক্ষে রয়েছেন না বিপক্ষে রয়েছেন, এই অঙ্ক মেলানো না খুব জটিল এখন। সুস্মিতা দেবের এই দলত্যাগ বা সাংসদ পদ ত্যাগ কতটা তাৎপর্যপূর্ণ? সুস্মিতা দেব, তাঁর উপর দায়িত্ব ন্যস্ত ছিল বা তাকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসে নিয়ে এসেছিলেন জাতীয় স্তরে তৃণমূলের প্রসার ঘটানোর জন্য, বিশেষ করে তুমি যদি বলো অসম এবং উত্তর পূর্ব ভারত। উত্তর পূর্ব ভারতে মানে দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেস ত্রিপুরা, অসম এই রাজ্যগুলোতে তার ঘাঁটি শক্ত করার চেষ্টা করছে। সেই জায়গা থেকে সেইটা কি পুরো নড়বড়ে হয়ে গেল তৃণমূলের ক্ষেত্রে সেই পরিকল্পনা? একদমই, আমি সেই আলোচনাটাতেই আসছি যে এই যে উত্তর পূর্ব ভারতে তৃণমূল বিভিন্ন জায়গায় নিজেদের দল তৈরি করার চেষ্টা করেছিল, সেটা অসম হোক, সেটা ত্রিপুরা হোক বা মেঘালয় হোক, বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে সুস্মিতা দেব কিন্তু সক্রিয় ভূমিকা পালন করেছেন। কারণ তার মুখ অন্যতম গ্রহণযোগ্য এই কারণে তিনি সন্তোষ মোহন দেবের মেয়ে। আসামের রাজনীতিতে সন্তোষ মোহন দেবের একটি অন্যতম গুরুত্ব রয়েছে, তিনি ইউনিয়ন মিনিস্টার ছিলেন এবং সুস্মিতা দেব ভরসাযোগ্যও বটে। তো সেই জায়গায় দাঁড়িয়ে তার নেতৃত্বে এবার বিধানসভা নির্বাচনে অসমে তৃণমূল কংগ্রেস লড়েছে, এবং সবথেকে যেটা আশ্চর্যের ব্যাপার, সেখানে কিন্তু তৃণমূল একটি সিটও জিতেছে। ফলে সুস্মিতা দেবের নেতৃত্ব যে একেবারেই ফেলে দেওয়ার মতন অসমে ছিল বা অসম তৃণমূল যে কোনোভাবেই কাজ করতে পারেনি এমনটা তো নয়, ভালোই তাদের একটা বিস্তার হয়েছিল, যদিও সেটা ইম্প্যাক্টফুল নয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে তাঁর দলত্যাগ এই মুহূর্তে কেন, এটা যদি আমরা অ্যানালিসিস করি তাহলে বুঝতে হবে যে সুস্মিতা দেব কি চাইছেন, তিনি কি বলছেন দলত্যাগ করে। একদম মানে তাঁর কাছে আগে প্রয়োজন হচ্ছে জাতীয় রাজনীতিতে বা রাজনীতিতে জীবিত থাকা। তিনি কংগ্রেস ছেড়ে তৃণমূলে এসেছিলেন একটি আঞ্চলিক দলে। কেন বললাম আঞ্চলিক দল, সেটা আসছি, কারণ তিনি বলেছেন এটি। তো তার পরবর্তী তখন তৃণমূল একটি সর্বভারতীয় স্তরে যাওয়ার চেষ্টা করছেন। আজকে একটি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি এটি বলেছেন যে তৃণমূল সারা দেশে নিজেদের দল বিস্তারের চেষ্টা করছিল, সেই কারণেই আমার এই দলে আসা। কিন্তু আজকে যখন তৃণমূল ধাক্কা খেয়েছে, তারা যখন রাজ্য থেকে ক্ষমতা থেকে চলে গিয়েছে এবং 4 মে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকে তৃণমূল নেতৃত্বের সেই মনোভাব বা দেশ জুড়ে রাজনীতি হোক বা রাজনীতির মনোভাব নিয়ে যথেষ্ট আর কি বলা যেতে পারে তিনি অখুশি। সেই কারণে তিনি চাইছেন যে আর কোনো এইভাবে আঞ্চলিক দলের সঙ্গে তিনি থাকবেন না। তিনি একেবারে রেজিগনেশন দেওয়ার পরেই তার একটি ভিডিও আমরা দেখি যে তিনি অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে বৈঠক করছেন। সুস্মিতা দেব কি কিছু জানিয়েছেন, কোনো দলে যোগ দিচ্ছেন তিনি? এই মুহূর্তে তিনি স্পষ্ট করে কিছু বলেননি যে আমি কোনো রাজনৈতিক দলে যাচ্ছি। তিনি ওই অসমের উন্নয়নের জন্য, অসমের মানুষের জন্য যে কাজ করতে চান সেটা ব্যক্ত করেছেন। এবার বাকিটা আমরা অঙ্কে মিলিয়ে নিতে পারি, পরবর্তীতে তাকে কিন্তু বিজেপিতে দেখার সম্ভাবনা প্রবল। সুস্মিতা দেবের এই পদত্যাগের পর তাহলে অসমে তৃণমূলের ভবিষ্যৎ ঠিক কী রকম হতে পারে? দেখো, অসম তৃণমূলের নেতৃত্ব দেওয়ার জন্য শুধু অসম তৃণমূল না, যেটা আমি আগেও বললাম যে পুরো উত্তর পূর্ব ভারতে যেখানে যেখানে তৃণমূল নিজেদের বিস্তার করার চেষ্টা করেছে, সেই জায়গাতেই সুস্মিতা দেব ছিল অন্যতম ভরসা। তিনি ছিলেন কারণ তার ওই গ্রহণযোগ্য ফেস। তো অসম তৃণমূল বলা যেতে পারে আর যে তার নতুন করে কোনো উত্থানের জায়গা নেই, এটা তো বোঝাই যাচ্ছে। সুস্মিতা দেবকে নিয়ে যখন কথা হচ্ছে তখন আরও একজন দেবী বা কেন বাদ যাবেন? তিনি আমাদের ঘাটালের সাংসদ দেব, যিনি বলেছেন আমি নতুন তৃণমূলে যাচ্ছি না, যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় বেঁচে আছেন ততদিন তার সঙ্গেই থাকবো। তুমি কি জানতে পারছো? তিনি তো এটা স্পষ্টই করে দিয়েছেন যে আমি নতুন তৃণমূলে যাচ্ছি না। এবার যাচ্ছেন কি যাচ্ছেন না, আমি এখনই যে তার কথার উপরে আস্থা রেখে বলে দিচ্ছি যে তিনি যাচ্ছেন না, তেমনটা নয়। কারণ অতীতেও আমরা যদি পরিষদীয় দলের ক্ষেত্রেও দেখি, মধ্য হাওড়ার বিধায়ক অরূপ রায়কে দেখা গিয়েছিল বিরোধী দলনেতা শোভনদেব চট্টোপাধ্যায়ের ঘরের জন্য বিধানসভার মাটিতে বসে আন্দোলন করতে। তার কয়েকদিনের মধ্যেই সেই অরূপ রায়কে দেখা যায় যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের যে বিক্ষুব্ধ বিধায়কদের যে তালিকা জমা দিলেন তাতে সই রয়েছে সেই অরূপ রায়। ফলে রাজনীতির অঙ্ক বেশ জটিল। তো তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকবেন এমনটা তিনিই বলেছেন, তবে নতুন তৃণমূলে তিনি যাবেন কিনা সেটাও
বলা যেতে পারে সময় বলবে, যেটা আমি তোমাকে বললাম। এবার প্রসঙ্গটা হচ্ছে শুভেন্দু অধিকারীর প্রশাসনিক সভায় যাওয়া। এই ব্যাপারটা না খুব মজার। আজ থেকে যদি 15 বছর আগে আমরা যাই, তাহলে এই ভাবনাটা আমরা দেখতে পাবো না, বা 20 বছর আগে যদি যাই। তিনি একটি জায়গা থেকে নির্বাচিত জনপ্রতিনিধি, তিনি সাংসদ, তাকে সাধারণ মানুষ নির্বাচিত করেছেন সংসদে তাদের কথা তুলে ধরার জন্য। তো বর্তমানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তিনি প্রশাসনিক সভা করছেন মেদিনীপুর নিয়ে। তো সেই জায়গা থেকে বা সেই জেলা থেকে নির্বাচিত একজন সাংসদ সেই প্রশাসনিক সভায় যাবেন, নিজের এলাকায় তার উন্নয়ন অনুন্নয়ন কি দরকার না দরকার সেগুলো তুলে ধরবেন। এটাই খুব স্বাভাবিক ব্যাপার, এটাই কাম্য, এটাই সুস্থ রাজনীতিতে এটাই কাম্য। এবং আমরা দেখেছি গতকালও তিনি বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে যে ঘাটাল প্ল্যানের মাটি কাটা শুরু হয়েছে তা শুভেন্দু অধিকারীর হাত ধরে শেষ হবে, এবং তার জন্যই আশা। এই মুহূর্তে বিধানসভার সমীকরণটা ঠিক কি, যদি আরেকবার আমাদের দর্শকদের বলে দাও। বিধানসভার আপডেট বলতে আজ যে তাৎপর্যপূর্ণ ঘটনা ঘটেছে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দিল্লি উড়ে যাচ্ছিলেন, তার আগে রাজারহাটে একটি হোটেলে তিনি যান, এবং ঘটনাচক্রে সেই হোটেলে আগে থেকেই তৃণমূল থেকে সাসপেন্ড হওয়া বিধায়ক সন্দীপন সাহা, বা বলা যেতে পারে এই নব তৃণমূল ব্লক বিধানসভার তার ডেপুটি লিডার তিনি রথীন ঘোষ, এরকম অনেকেই সেই হোটেলে উপস্থিত ছিলেন। ফলে আমরা আগের দিন দেখেছি যে দিল্লিতে সাংসদদের বৈঠক ভূপেন্দ্র যাদবের বাড়িতে, পরবর্তীতে শতাব্দী রায়ের সঙ্গে শুভেন্দু অধিকারীর বৈঠকের কথা আমরা জেনেছি। এবার তাহলে রাজ্যের বিধানসভার যারা নব তৃণমূল ব্লক, সেই ব্লকের সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বৈঠক নতুন কোনো রাজনৈতিক অঙ্কের জন্ম দিচ্ছে কিনা, বা নতুন কোনো রাজনৈতিক অবস্থার ইঙ্গিত দিচ্ছে কিনা, এটা কিন্তু মানে নজরে রাখার মতন রীতিমতো। তাহলে কি আমরা সেই গানের লাইন ধার নিয়ে বলতে পারি অঙ্ক কি কঠিন? অঙ্ক কঠিন তো বটেই, এবং জটিল। এই কঠিন এবং জটিল অঙ্কের সমাধান কিভাবে হবে জানতে চোখ রাখুন আনন্দবাজার.com।